ক্লাস 5-এর ছেলেরা, তোমরা জানো আমরা বিগত দিন থেকে আমরা রিভিশন পার্ট শুরু করেছি তোমাদের জন্য। রিভিশন পার্টে আমরা যে গদ্যগুলি বিভিন্ন সময় আলোচনা করেছি সেই গদ্যগুলি আবার ফিরে দেখব, প্রশ্নোত্তরগুলি আমরা ফিরে দেখব এবং এই পর্যায়ে আমরা গত দিন এটোয়া মুন্ডার কাহিনী এই প্রশ্নোত্তরগুলি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ছেলেবেলা গদ্যের প্রশ্নোত্তর রিভিশন অংশে। পরপর কতগুলি নির্বাচিত প্রশ্নোত্তর নিয়ে আমরা এই আলোচনা করব তোমাদের জন্য। প্রথম প্রশ্ন যেটি আসছে সেটি হলো, পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? উত্তরটা আমরা দিয়ে দেব। ছেলেবেলা পাঠ্যাংশের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির ছাদটাকে কেতাবে পড়া মরুভূমির সঙ্গে তুলনা করেছেন। কারণ গরমকালে সেই ছাদের উপর দিয়ে গরম বাতাস শুরু করে বয়ে যেত, কিন্তু ওই ছাদের পাশের তেতালার ঘরে জলের কলের ব্যবস্থা ছিল। তাকেই রবীন্দ্রনাথ ছাদের মরুভূমিতে থাকা ওয়েসিস বলে বর্ণনা করেছেন। আশা করছি তোমরা এই উত্তরটা বুঝতে পারবে। পরের যে প্রশ্ন, পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্বন্ধে কি জানা যায়? পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্বন্ধে কি জানা যায়? তোমরা জানো রবীন্দ্রনাথের বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমরা এই অংশে রবীন্দ্রনাথের বাবার সম্পর্কে কি জানতে পারি সেটাই আমাদের জানা। ছেলেবেলা রচনার লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ধার্মিক মানুষ। ছেলেবেলা গদ্যাংশ রচনাংশ থেকে সেটুকুনো জানতে পারি। বালক রবীন্দ্রনাথের কাছে পিতার এই ধার্মিক ভাবটা অনেক বেশি ধরা পড়ত। যখন তিনি দেখতেন ভোরবেলা সূর্যোদয় রাখে, যখন যে সময়টাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলে থাকি, সে সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই ছাদের ওপর হাত দুটো জড়ো করে যেন সাদা পাথরের মূর্তির মতন ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। তিনি ছিলেন ভ্রমণ বিলাসী মানুষ, ভ্রমণ পিপাসু মানুষ। রবীন্দ্রনাথ কিন্তু তার বাবার কাছ থেকে এই ভ্রমণ পিপাসাটা পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। বাবার হাত ধরেই তার প্রথম হিমালয় ভ্রমণ, সেটা তোমরা হয়তো জানো। যাই হোক, তা মাঝে মাঝেই তিনি অনেক দিনের জন্য পাহাড়ে পর্বতে চলে যেতেন। তিনি যখন কলকাতায় থাকতেন তখন ঠাকুরবাড়ির তেতালায় তার নির্দিষ্ট ঘরটিতে তিনি বাস করতেন। ছেলেবেলা পাঠ্যাংশ থেকে রবীন্দ্রনাথের পিতা সম্পর্কে এইটুকুই আমরা জানতে পারি। পরের যে প্রশ্ন,
ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো? ছোট্ট রবিবারের ছুটির দিনটাও তাড়াতাড়ি শেষের দিকে এসে পৌঁছত। নিচের দেউড়ির ঘণ্টায় 4টে বাজে রবির মনে হতো রবিবারের বিকেলের আকাশের মুখটা যেন বিস্তৃত রকম বিগ্রে রয়েছে। তাকে যেন সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া গিলতে আসছে। এভাবেই যখন ছুটির দিনটা শেষ হয়ে আসতো, কাজের দিন এগিয়ে আসতো, তখন বালক রবির বা রবীন্দ্রনাথ ঠাকুরের মন এভাবেই খারাপ হয়ে যেত। পরের যে প্রশ্ন, পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা পাঠ্যাংশে আমরা দেখি যে ছোট্ট রবির বাবা যখন কলকাতার বাইরে থাকতেন, তখন প্রায় দুপুরে পাহারা আওলাদের নজর এড়িয়ে তিনি বাড়ির ছাদে উঠতেন। তারপর খড়খড়ির ভেতর দিয়ে হাত গলিয়ে তার বাবার ঘরের ছিটকিটা খুলে দিতেন। ঘরে ঢুকে দরজার সামনে থাকার সোফায় ঠায় বসে থাকতেন। বসে বসে দেখতেন ছাদের উপর দিয়ে ধুলো উড়িয়ে গরম বাতাস উড়ে চলেছে। সেই মরুভূমি তুল্য স্থানটিতে তার বাবার কলঘরটি তার কাছে মরুদ্যান হিসেবে দেখা দিয়েছিল। আর সে স্নানের ঘরটিকে তার মনে হয়েছিল ছোট্ট লিভিংস্টোনের খুঁজে বার করা নতুন দেশ। সেখানে ঢুকে তিনি কল খুলে প্রাণ ভরে স্নান করতেন। তারপর বিছানার একটা চাদর দিয়ে সারা গা মুছে আবার সোফায় এসে বসতেন। এভাবেই ছেলেবেলা রচনা থেকে পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা আমরা জানতে পারি। পরের যে প্রশ্ন, আজকে যে শেষ প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আমি আলোচনা করব, সেটা হচ্ছে পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে? ছেলেবেলা পাঠ্যাংশে রবীন্দ্রনাথ ঠাকুর শিশু রবিকে শিশু লিভিংস্টোন হিসেবে অভিহিত করেছেন। কে ছিলেন, কেন এই অভিহিত করেন নিজেকে? কে ছিলেন এই লিভিংস্টোন? লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী ডেভিড লিভিংস্টোন, তার পুরো নাম ছিল। কি না কৃতিত্ব? না, ইনি বিশ্বের ইতিহাসে আফ্রিকা মহাদেশের দক্ষিণ ও মধ্য অংশের বিস্তীর্ণ অংশে প্রথম অভিযান করে। নীল নদের উৎসস্থল টাঙ্গানাইকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাতে পৌঁছানোর প্রথম কৃতিত্ব কিন্তু এনার। জাম্বেসি ও কঙ্গো নদীর গতিপথ ধরে তিনি তার অভিযাত্রা ইতিহাসে কিন্তু আজও স্মরণীয় হয়ে আছে। লিভিংস্টোনের মতো ছোট্ট রবি ও প্রচণ্ড গরমে তেতালার ছাদের ঘরে বসে থাকা অবস্থায় হঠাৎ তার পাশে স্নানঘরটি আবিষ্কার করেছিলেন। শিশু রবির কাছে তা ছিল মরুদ্যান সদৃশ। এখানে রবীন্দ্রনাথ বড় হয়ে সেদিনের ছোট্ট রবিকে শিশু লিভিংস্টোন হিসেবে উল্লেখ করেছেন। এই সাথেই আজকের আলোচনার এখানে শেষ করলাম। আগামীকাল বা আগামী দিন আবার কোনো একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। কিন্তু আবার বলছি, এই রিভিশন পাঠ করা হচ্ছে তোমাদের মঙ্গলের জন্য। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনগুলো নোট ডাউন করবে, এটা আমাদের একটা নির্দেশই ধরে নাও।
অনুরোধও বলতে পারো, নির্দেশ বলতে পারো। নোট ডাউন করে রাখো, তোমাদের মুখস্থ করা তোমাদের সুবিধা হবে। তোমাদের উপকারের জন্য আমরা এই ক্লাসটি আবার করছি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন আবার তোমাদের সঙ্গে নতুন কোনো পাঠ নিয়ে দেখা হবে এই রিভিশন ক্লাসে। ধন্যবাদ।